ক্লাস 9 আজকে যে বিষয়টা নিয়ে আমরা পড়ব সেটা হচ্ছে শক্তি। যান্ত্রিক শক্তিটাকে নিয়ে প্রথমে আমাদের চিন্তা ভাবনা বা মূলত আমাদের চিন্তা ভাবনা। যান্ত্রিক শক্তি দুই প্রকার, বা আমরা বলতে পারি যান্ত্রিক শক্তির দুই প্রকার। সেটা হচ্ছে পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি, স্থিতিশক্তি আর গতিশক্তি। সেগুলো বুঝবার আগে আমাদের ছোটবেলায় আমরা যেটা শিখেছি শক্তি কাকে বলে সেটা আমরা একটু বুঝে নেব। এই ভিডিওটা ব্রাদার কোচিং থেকে নেওয়া এবং তোমাদের দেখানোর একটাই উদ্দেশ্য, যাতে কি তোমাদের জেনারেল যে বোর্ডামটা আসে পড়তে পড়তে সেটা যেন না আসে। চলো প্রথমেই তাহলে আমরা দেখব যে এনার্জি কাকে বলে এবং সেটা কিভাবে বুঝবো। আমরা জানি প্রত্যেকেই কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। দেখো এই মানুষটি কি করলো, ঠেলে দিল এই বেঞ্চটাকে, তেমনও কিছু পরিমাণ কাজ করলো। ওর এনার্জি আছে বলেই সেই মেয়েটি বা ছেলেটি, ফিগার দেখে তো বোঝার উপায় নেই, সে কাজ করতে পেরেছে। এই মেয়েটি ট্রলি সরাতে পারছে এর এনার্জি আছে বলে। সেই এনার্জিটা মানুষ কোথা থেকে পায়? প্রত্যেকে জানো আমরা খাবার খাই বা খাদ্য গ্রহণ করি, সেইখান থেকেই কিন্তু আমরা শক্তি পাই। আমরা যদি খাদ্য গ্রহণ না করি তাহলে কিন্তু আমরা এই শক্তিগুলো পাবো না। সেন্টেন্সটা কিন্তু একটু ভুল, দেয়ার আর মেনি সোর্সেস অফ এনার্জি ইন দিস ওয়ার্ল্ড হবে। তো এই এনার্জির উৎসগুলো তোমরা প্রত্যেকে জানো, সোলার এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, উইন্ড এনার্জি, প্রচুর ধরনের শক্তি আমাদের জানা আছে। যে বিষয়গুলি এখানে উল্লেখ করা দরকার, শক্তি কিন্তু কোনোদিনই তৈরি করা যায় না বা ধ্বংস করা যায় না। কেবলমাত্র একটা জায়গা থেকে বা একটা ফর্ম থেকে, একটা ধরন থেকে অন্য ধরনের শক্তিতে আমরা রূপান্তরিত করতে পারি, চেঞ্জ করতে পারি, ট্রান্সফার করতে পারি। চলো আমরা পোটেনশিয়াল এনার্জি নিয়ে একটু দেখে নিই। এইখানে একটা বল এরকম উঁচু একটা জায়গায় রাখা আছে। সেই বল, তার ভিতরে কি শক্তি সঞ্চিত হয়? উচ্চতার জন্য তার ভিতরে একটা শক্তি আছে, তাই জন্য ও যখন নিচে পড়বে তখন সে কিন্তু কিছুটা ক্ষতি করবে আমাদের, তাই তো? যে শক্তিটা এখানে সঞ্চিত হয়েছে উচ্চতার জন্য তাকেই কিন্তু আমরা পোটেনশিয়াল এনার্জি বলি। আরও কয়েকটা উদাহরণ দেখো। ক্যাটাপাল্ট মানে হচ্ছে গুলতি। গুলতিতে এই যে অ্যাংরি বার্ডের খেলাটা আগে খুব ফেমাস ছিল, গুলতি টেনে ছোড়া হয়েছে, অনেক দূর গেছে পাখিটা। কেন? কারণ এই গুলতি টানার ফলে গুলতির ভিতরে বেশ কিছুটা শক্তি সঞ্চিত হয়েছে। এটাও কিন্তু এক ধরনের স্থিতি শক্তি। তাহলে ক্লাস 9 আমরা কি বলছিলাম, যে উচ্চতার কারণে, ধরো এটা একটা উঁচু বিল্ডিং, তার উপরে কেউ মানে কোনো একটা বস্তু রাখা হয়েছে, সে যখন নিচের দিকে এসে পড়বে তখন সে অনেকটাই নিচে, যদি কোনো জায়গা থাকে বা মাটি থাকে তাকে ক্ষতিগ্রস্ত করবে। তার মানে একে এর একটা কাজ করার সামর্থ্য জন্মেছে। কেন জন্মেছে? কারণে উচ্চতায় আছে। এই বস্তুকে যদি মাটিতে রেখে টুক করে ফেলে দাও, সে কিন্তু মাটিরও কোনো ক্ষতি করবে না, বা যদি এখানে ছোট কোনো বোল্ডার থেকে থাকে তার কোনো ক্ষতিই করবে না। তাহলে উচ্চতার জন্য এর একটা সামর্থ্য জন্ম নিয়েছে কাজ করার, এবং সেই সামর্থ্যকেই আমরা বলবো স্থিতিশক্তি। এই স্থিতিশক্তি কিন্তু বাস্তবে এটাকে বলা হয় অভিকর্ষীয় স্থিতিশক্তি, এবং অভিকর্ষীয় স্থিতিশক্তি মানেই হচ্ছে সেটা কিন্তু উচ্চতার কারণেই ঘটবে। এবার এই স্থিতিশক্তিকে আমরা কিভাবে মেজার করব সেটা আমরা একটু দেখে নিই। ধরো এই শক্তিটাই বস্তু অর্জন করেছে, কেন? কারণ তাকে উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। তাহলে যে পরিমাণ কাজ আমাকে করতে হয়েছে এই বস্তুকে নিচ থেকে উপর অবধি নিয়ে যেতে, সেটাই ওর ভিতরে সঞ্চিত হয়েছে। মানে যে শক্তি আমি খরচ করেছি সেটা গিয়ে জমেছে এই বস্তুটার ভিতরে। দেখা যাক কতটা কাজ করতে হবে। যদি কোনো বস্তুর ভর হয় এম, আর তাকে যে উচ্চতা বা যে হাইটে আমি তুলছি সেটা যদি এইচ হয়, তাহলে কতটা কাজ আমাকে করতে হয়েছে বস্তুটাকে তুলতে উপরে, সেটা আমরা একটু দেখে নেব। তাহলে এম বস্তুর ভর, মাস যদি এম হয়, তাহলে ওয়েট কত? এম ইন্টু জি। জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তার মানে ওয়েট মানে তো বল। তাহলে এই এম ভরের বস্তুর উপর বল ক্রিয়া করছে এমজি পরিমাণ। তাহলে আমরা জানি যে কৃতকার্য করতে হবে বা যে কার্য করতে হবে আমাদেরকে এই উচ্চতা তুলতে গিয়ে, ওয়ার্ক যেটা আমাদের করতে হচ্ছে ফর লিফটিং দ্য বডি, সেটা কত? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট আমরা বলি তো, অর্থাৎ বল ইন্টু সরণ। এইখানে বল মানে যে ওজন, যে বলটা প্রযুক্ত করছে কে? পৃথিবী, সেটা হচ্ছে এমজি। আর সরণ কত হয়েছে? এইচ। সুতরাং অভিকর্ষীয় স্থিতি শক্তির মান বেরিয়ে এলো এম জি এইচ।
এইভাবে। এবার আরেকটা স্মৃতিশক্তি আমরা এর আগের ভিডিওটাতে দেখলাম, সেটা হচ্ছে গুলতি টেনে ধরা, অ্যাংরি বার্ডের খেলাটা দেখাচ্ছিলাম। সেইখানে যে শক্তিটা ওই গুলতিটা অর্জন করেছে সেটা কিন্তু তার স্বাভাবিক অবস্থা থেকে তাকে সরিয়ে ফেলা হয়েছে বলে, তোমাকে তো একটা সাধারণ গুলতি লুজলি থাকে বা একটা গার্ডার যেটা দিয়ে আমরা চুল বাঁধি মেয়েরা, সেই গার্ডারটা কীরমভাবে থাকে, আমরা ওকে টান করি যখন, তখন তার আমাকে কিছুটা কাজ করতে হয়, মানে আমার একটি শক্তি খরচ হয়। সেই শক্তিটা কিন্তু ইলাস্টিকটার মধ্যে গিয়ে বা গুলতি যে রাবার ব্যান্ডটা তার উপর গিয়ে সঞ্চিত হয়, এবং ওইটাকেই বলা হয় স্থিতিস্থাপক স্থিতিশক্তি। স্থিতিশক্তির কিন্তু আরও প্রকারভেদ আছে, যেমন অ্যাটমিক এনার্জিটাও ওয়ান টাইপ অফ পোটেনশিয়াল এনার্জি। তারপর হচ্ছে আর একটাও এনার্জি হয় পোটেনশিয়াল এনার্জির এক্সাম্পল, কেমিক্যাল এনার্জিটাও ওয়ান টাইপ অফ পোটেনশিয়াল এনার্জির মধ্যেই ধরা হয়। সো অত ডিটেলসে আমরা যাব না। আমরা দুটো শিখলাম, একটা হচ্ছে অভিকর্ষ স্থিতিশক্তি, আর একটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। এবং স্থিতিস্থাপক স্থিতিশক্তি কখন অর্জন করে কেউ? কোনো বস্তু তার আকৃতি পরিবর্তনের জন্য, তার শেপ বা সাইজ, সেটাকে যখন আমরা বিকৃত করি, তার ভিতরে একটা সামর্থ্য জন্ম নেয় কাজ করার। তুমি গার্ডার যত বেশি টেনে ধরবে, এটা তোমরা ক্লাসেও খুব করো তাই না, গার্ডারে কাগজ লাগিয়ে ছুঁড়ে ফেলা বান্ধবীদেরকে ডিস্টার্ব করার জন্য। তো এই মজাগুলো করার সময় তুমি গার্ডারটাকে যে টেনে ধরছো, তার মানে তাকে তার স্বাভাবিক অবস্থা থেকে সরাচ্ছ। সেটা করতে গিয়ে তোমাকে কিছুটা শক্তি ব্যয় করতে হচ্ছে, সেই শক্তি ওই টান করা গার্ডারের মধ্যে সঞ্চিত হচ্ছে এবং পরবর্তীকালে সেই শক্তিটা দিয়েই আবার কাজ হচ্ছে। ফাইন। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ শক্তি। আমি ডিরেক্টলি শক্তির পরে স্মৃতিশক্তিতে কেন এসেছি, কারণ অলরেডি আমরা শক্তির সম্বন্ধে ক্লাস 7, 8 এগুলোতে পড়েছি। তাও আমি আবার তোমাদের বলি, শক্তির একক কিন্তু জুল। যেমন কার্যের একক জুল, অমনি শক্তির এককও কিন্তু জুল। এবং তার সিজিএস, এটা হচ্ছে এসআই একক, আর সিজিএস একক কিন্তু সে আগেকার মতনই, যেমন কার্যের হচ্ছে আর্গ, এরও কিন্তু আর্গ। ফাইন। ক্লাস 9 এনার্জির বিভিন্ন ফর্ম নিয়ে আমি আর কথা বলছি না, সেটা তোমরা অলরেডি জানো। যান্ত্রিক শক্তি উল্লেখ করেছি আমি যখন আমরা ভিডিওটি দেখছিলাম। এইবার যান্ত্রিক শক্তির স্থিতিশক্তি নিয়ে আলোচনা হলো। কাইনেটিক এনার্জি মানে গতির জন্য বস্তুর যে কার্য করার সামর্থ্য জন্ম নেয় তাকে বলে কাইনেটিক এনার্জি। সেইটাকে নিয়েই আমরা আলোচনা করব, ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। কি করে বলা যাচ্ছে যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি গতির জন্য ক্রিয়েট হয়েছে? তুমি নিজে ভেবে দেখো, বা দেখেওছো অলরেডি, কোনো একটা বল গড়িয়ে গড়িয়ে আসছিল, সামনে একটা ছোট্ট জিনিস রাখা আছে। বলটি যখন একে এসে ধাক্কা মারবে, দেখবে যদি এটা হালকা হয় চট করে একটু সরে যাবে। তার মানে গতিশীল বল কিন্তু একে সরাতে সক্ষম। তার মানে এ সরে যাওয়া মানে কিছুটা কার্য হয়েছে। কাজটা কে করেছে? এই বল করেছে। তাহলে এর এনার্জি ছিল বলেই সে করতে পেরেছে। এখানে তো উচ্চতার ব্যাপার নেই যে উচ্চতা অর্জন করেছে, তাহলে কেবলমাত্র তার গতির জন্যই এই কার্য করার সামর্থ্য তার রয়েছে। এইবার আমরা একটু প্রকারভেদ দেখে নিই। কাইনেটিক এনার্জি নিয়ে আলোচনা বা গতিশক্তি নিয়ে আলোচনা আমরা 7, 8 করেছি। আমরা এবার একটু আমাদের নতুন দিকগুলোতে যাই। অর্থাৎ এই যে বস্তুটি এলো, এই ছোট্ট কৌটোটাকে সরাচ্ছে, এই বস্তুটির সাইজ আমি একটু বড় করে দিই। আগে ও 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে আসছিল, এখনও ও 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়েই এগিয়ে আসছে। 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়েই এগিয়ে আসছে, কিন্তু আগের চেয়ে বড়, একই স্পিডের জিনিস। তোমার কি মনে হয় বেশি সরাবে না কম? একটু ভেবে বলো। বেশি সরাবে। তার মানে এর যে শক্তির পরিমাণ সেটা গতির জন্য, সেটাকে আমরা বললাম এর যে সামর্থ্য কাজ করার সেটা তার গতিশক্তির জন্য, জেনেছি আমরা আগেই। এইবার দেখলাম তার আকার যদি বড় হয়ে যায়, তার ভর যদি বেশি হয়, তাহলে সে কিন্তু বেশি পরিমাণ কাজ করতে পারছে, অর্থাৎ তার গতিশক্তি বেশি। তার মানে গতিশক্তি ভরের উপর নির্ভরশীল, যত বেশি ভর তত বেশি গতিশক্তি। ফাইন। এরপর আমরা একটু দেখে নিই, যদি এই একই এত বড়ই জিনিস তার ভেলোসিটি 50 মিটার পার সেকেন্ড করে দেওয়া হলো, বেগ বাড়িয়ে দেওয়া হলো, তাহলে কি ঘটবে তোমরা বলো? অনেকটা সরে যাবে না? সাইজ একই রেখেছি, এরকম বড়ই রেখেছি, কিন্তু ভেলোসিটি বা বেগ, তুমি বেগ না বলে যদি স্পিডও বলো কিছু যায় আসবে না, অভিমুখ এখানে আমরা উল্লেখ করছি না যেহেতু। তাহলে
যখন বাড়িয়ে দিচ্ছি তাতেও দেখা যাবে কৌটোটা প্রচুর পরিমাণে সরে গেল। তার মানে বেগ বাড়ালেও এর কাজ করার সামর্থ্য বাড়ছে, তার মানে বেগের সঙ্গেও এই গতিশক্তির একটা সম্পর্ক রয়েছে। বেগ যত বাড়াবো গতিশক্তি তত বাড়বে। তার মানে গতিশক্তি দুটি জিনিসের উপর নির্ভরশীল, এক ভর আর একটা হচ্ছে বেগ। দেখো তো, ভর আর বেগ নিয়ে আমরা কিন্তু একটা জিনিস একটা চ্যাপ্টারে পড়েছিলাম নিউটনের সূত্র পড়ার সময়, ভর বেগ। তাহলে গতিশক্তিও ওই ভর এবং বেগের সঙ্গে কিন্তু কানেক্টেড, সেটা আমরা পরে দেখব। এখন আমরা একটা জিনিস ভীষণ ভালোভাবে বুঝতে পারলাম যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কোনো বস্তুর যেটা সামর্থ্য কাজ করার গতির জন্য, সেই শক্তিটা কিন্তু তার ভর এবং বেগ দুটোর উপরেই নির্ভর করে। আরও ভালো এক্সাম্পল হচ্ছে একজন সাইকেল চালাচ্ছে আর একজন বড় একটা ট্রাক চালাচ্ছে, দুজনারই ভেলোসিটি 50 মিটার পার সেকেন্ড। তোমার কি মনে হয় সামনে যদি কোনো দেওয়াল থাকে, সাইকেল আরোহীও গিয়ে ধাক্কা মারলো এই দেওয়ালটাতে, ওই ট্রাকটা ওই একই বেগ নিয়ে আসলো ধাক্কা মারলো, কে বেশি ক্ষতিগ্রস্ত করবে এই দেওয়ালকে? স্বাভাবিক সেন্স ট্রাক, কেন? তার সাইজ বড়, ভেলোসিটি এক হলেও। তার মানে তার কার্য করার ক্ষমতা বেশি ছিল বলেও এটাকে বেশি ক্ষতিগ্রস্ত করতে পেরেছে, তার গতিশক্তি বেশি। একইভাবে আমরা বলি দুটো মোটর সাইকেল, দুজনাই একই মডেলের, সুতরাং তাদের ভর সমান, অথচ দুজনা আলাদা আলাদা ভেলোসিটি নিয়ে, আলাদা একদম। মানে একজন 20 মিটার পার সেকেন্ড নিয়ে খুব সেফলি চালায় আস্তে আস্তে, তাকে রিক্সারাও পেরিয়ে যায়, আর একজন একদম ঝড়ের গতিতে বাইক চালায়। তোমার কি মনে হয় দুজনে এসে যদি এই পাঁচিরটাতে ধাক্কা মারে, এই ক্ষেত্রে পাঁচিরের ক্ষতিও হবে যেমন মানুষটিরও ক্ষতি হবে, তাও কে বেশি ক্ষতিগ্রস্ত করবে এই পাঁচিরকে? দুজনার তো ভর সমান, মানুষগুলোর ওজন সমান ধরলাম, সেই ক্ষেত্রে যার স্পিড বেশি, কমন সেন্স বলে, সেই কিন্তু চরম বাজে একটা অ্যাক্সিডেন্ট ঘটাবে। তার মানে গতির কারণে যে শক্তি, সে কিন্তু কেবলমাত্র বেগ বা কেবলমাত্র সাইজ বা ভরের উপর নির্ভর করে না, ইট ডিপেন্ডস আপন বোথ। এইবার আমরা দেখে নেব যে এই রিলেশনটা কি, গতিশক্তির রাশিমালার মধ্যে ভর এবং বেগ কিভাবে বসালে একটা সঠিক রাশিমালা পাওয়া যায়। চলো সেটা আমরা এবার বুঝে নিই। ধরো এম ভরের কোনো বস্তু, সে একটা ইউনিফর্ম ভেলোসিটি সুষম বেগ ইউ নিয়ে গতিশীল ছিল সরল রেখা বরাবর, এবং আমি কি করেছি, আমি ওই দিকে যাচ্ছিল, আমি বিপরীত দিকে একটি স্থির মানের বল এফ প্রয়োগ করেছি, যার ফলে বল প্রয়োগ করার পরে বস্তুটি আরও এস দূরত্ব গেল, দিয়ে তার বেগ হয়ে গেল 0, অর্থাৎ সে থেমে গেল। এইখানে এই এফ বলকে, এই বস্তুটাকে থামাতে গিয়ে যে পরিমাণ কার্য করতে হয়েছে, সেইটাই হচ্ছে আমাদের এই বস্তুর গতিশক্তির পরিমাণ। অর্থাৎ এইটুকু যে দূরত্বটা শেষে বস্তুটি অতিক্রম করলো, এই পরিমাণ শক্তি তার ভিতরে গতিশক্তি রূপে ছিল। তাহলে এফ বল কাজ কত হয়েছে, এফ ইন্টু সরণ কত, এস। তাহলে যে ওয়ার্ক ডানটা হয়েছে বাই দি ফোর্স, সেটাই হচ্ছে ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অফ দ্য বডি। তাহলে ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করলে কাইনেটিক এনার্জিটা বা গতিশক্তি পেয়ে যাব। কার্য কত হয়েছে, এফ ইন্টু এস, তাই তো? বল ইন্টু সরণই তো কার্য, আমরা তো এই চ্যাপ্টারেই শিখেছি। এইবার ভাবো তো, বস্তুর বেগ ছিল ইউ, সুষম বেগ নিয়ে যেহেতু আসছিল, সেটা শেষে হয়েছে 0। তাহলে ত্বরণ কত সৃষ্ট হয়েছে সেটা আমরা বার করতে পারি। কি করে বার করব? আমরা সমীকরণ শিখেছিলাম, ভি স্কোয়ার মন্দন হচ্ছে এইটুকু পোর্শনে, অর্থাৎ আমার ফর্মুলাটা হবে 2as। তোমার মনে হবে ম্যাম এই ফর্মুলার কেন ইউজ করলাম? দেখো আমার কাছে জানা জিনিসগুলো কি কি, অন্তিম বেগ জানি, প্রাথমিক বেগ জানি, দূরত্বটা জানি, মানে সরণটা জানি, আমি ত্বরণ বের করতে চাই, সবটাই এটার মধ্যে আছে, তাই এটাই নিলাম। এইখান থেকে আমি কি বার করতে পারি, এ। আচ্ছা তার আগে বলি, এইখানে ইউ, প্রাথমিক বেগ ইউই আছে, অন্তিম বেগ কত, 0। তাহলে ইউ স্কোয়ার মাইনাস 2as। সুতরাং এইখান থেকে যদি এ বার করি, ইউ স্কোয়ার বাই 2s এলো, ঠিক তো? ইউ স্কোয়ার বাই 2s, এটা হচ্ছে আমাদের মন্দন। এবার বলের রাশিমালা আমরা কি জানি, বল মানেই হচ্ছে ভর ইন্টু ত্বরণের ক্ষেত্রে মন্দন, যাই হোক, এম ইউ স্কোয়ার বাই 2s। পেয়ে গেলাম বলের রাশিমালা, বসিয়ে ফেলি এখানে।
এম ইউ স্কোয়ার বাই 2s ইন্টু এস কাটবে, সুন্দর করে সাজিয়ে লিখি। তার মানে আমরা কি দেখলাম, কোনো একটা বস্তু যার ভর এম সে যখন ইউ সুষম বেগ নিয়ে গতিশীল, তার ভিতর সঞ্চিত গতিশক্তির মান হচ্ছে 12 mu স্কোয়ার। ঠিক আছে, এই রাশিমালাটা নির্ণয় করার সময় খুব সুন্দর করে তোমাকে উল্লেখ করতে হবে যে বইতে দেখবে ভালোভাবেই লেখা আছে, ওই জায়গাটা মিস করলে কিন্তু চলবে না। অনেকে কি করে বলে দেয় যে এম ভরের বস্তু ইউ সমবেগ নিয়ে সরলরেখা চলছে, এফ বল বিপরীতে প্রযুক্ত করলাম, তারপরে এস দূরত্ব গিয়ে সে থেমে গেল, তারপরেই তারা ডিরেক্টলি চলে আসে কাইনেটিক এনার্জি অফ দ্য বডি বলে। এটা কিন্তু ডিরেক্টলি আসলে হবে না, মাঝে একটা লিঙ্ক আছে। কি বলতে হবে যে এই এফ বলটাকে বস্তু মানে এই এফ বল বস্তুকে থামাতে গিয়ে যে পরিমাণ কাজ করেছে সেটাই কিন্তু ওই বস্তুটির গতিশক্তি, এইটা উল্লেখ করতে হবে, তারপর এটা লিখবে, না হলে পরে কিন্তু মার্কস কাটা যাবে। ঠিক আছে, এইবার খুব একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি আগেও বলেছিলাম, কনজারভেশন অফ এনার্জি বা শক্তির সংরক্ষণ সূত্র। সেখানে বলাই হয়েছিল শক্তি কোনদিন ধ্বংস বা সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তো এই লটাকেই আমরা যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি বলে থাকি, জেনারেলি শক্তির সংরক্ষণ নীতি বলে থাকি। তোমাদের বইতে যেটা আছে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। সেটা কি বলছে, কোনো যদি এমন বল না থাকে যে তোমার এনার্জিটাকে খেয়ে ফেলছে আর তুমি হিসেব পাচ্ছ না, যেগুলোকে আমরা বলি শক্তি ক্ষয়কারী বা অপচয় বল, যেমন হচ্ছে ঘর্ষণ বল। জানো তো, ঘর্ষণ বলের বিরুদ্ধে আমাদের কাজ করতে হয় সব সময়। তুমি যদি এদিকে হাঁটো, ঘর্ষণ বল এদিকে কাজ করবে, মানে তোমাকে সবসময় এই বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। তুমি শুধু শক্তি খরচই করে যাচ্ছ, অথচ এর কোনো হিসেব পাওয়া যায় না বা এই শক্তিকার ফিরেও পাওয়া যায় না। তাহলে আমরা কি বললাম, যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই, তোমাদের মনে হতে পারে ম্যাম এখানে শক্তি ফিরে পাওয়া যায় না, অন্য কোথাও কি পাওয়া যায়, এমন ধারণা আছে? হ্যাঁ আছে। কোনো একটা বস্তুকে তুমি খুব কষ্ট করে উপরে তুলেছো, তুমি যদি সেখানে গিয়ে তাকে ছেড়ে দাও, সে নিজে নিজেই নিচে ফিরে আসবে। তুমি যে শক্তিটুকু খরচ করেছিলে তাকে উপরে নিয়ে যেতে, সেই শক্তিকে খরচ করেই সে নিজের গতিটাকে সৃষ্টি করেছে। এইটা হলো একটা শক্তি, যেখানে একটা শক্তি তুমি দিলে, তুমি একটা কাজ করলে, বাকিটাও নিজেই করে নিল। ফাইন, এইবার আমরা চলে আসবো আমাদের যান্ত্রিক শক্তির সংরক্ষণ নিয়মে। তাহলে কি বললাম, শক্তি ক্ষয়কারী বা অপচয়ী বল উপস্থিত না থাকলে কোনো বস্তু বা বস্তু সংস্থার মোট যান্ত্রিক শক্তি সর্বদা অপরিবর্তিত থাকবে। তাহলে এমন কোনো জায়গা আছে যেখানে ঘর্ষণ বল নেই, অর্থাৎ যে এক্সপেরিমেন্টটা তোমাদের করে এইটা নির্ণয় করা হয়েছে, অর্থাৎ বস্তুকে উচ্চতা থেকে নিচে ফেলা হচ্ছে, এখানে একটা বস্তু আছে তাকে নিচের দিকে ফেলা হবে, এই সময় ধরে নেওয়া হয়েছে চারিপাশে বায়ু নেই, কারণ বায়ু যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই ঘর্ষণ বলও থাকবে, এবং তার মানে অপচয়ী বল একটা অলরেডি উপস্থিত আছে। তাহলে এক্সপেরিমেন্টটা করার সময় তুমি যে রেজাল্টটা এক্সপেক্ট করছো বা আশা করছো সেটা তবেই পাবে যদি সেখানে বায়ু না থাকে, আদারওয়াইজ রেজাল্ট কিন্তু একরকম হবে না। এখানে কি বলতে চাইছি আমরা জানো তো, আমরা বলতে চাইছি এই যে বস্তু একটা উচ্চতায় আছে, সে এইচ উচ্চতায় আছে, ভূমি থেকে সে এইচ উচ্চতায় আছে। তো এই এইচ উচ্চতায় থাকার সময় তার কিন্তু কোনো গতি নেই, স্থির হয়ে এখানে চুপচাপ বসেছিল। তাহলে যেহেতু গতি নেই, তার গতিশক্তি কত? 0, বেগ তো নেই। ফর্মুলা অনুযায়ী তাহলে 12 m × 0 স্কোয়ার, তার স্কোয়ার হওয়াও যা, না হওয়াও তাই, তাহলে কাইনেটিক এনার্জি 0। এখানে যা আছে সবই কিন্তু তার স্থিতিশক্তি। ধরে নিই তার ভর m, সে এইচ উচ্চতায় আছে, তাহলে তার স্থিতিশক্তি কত? mgh। তাহলে মোট যান্ত্রিক শক্তি এই অবস্থানে, এটাকে আমরা এই অবস্থান বললাম, মোট যান্ত্রিক শক্তি বেরোলো 0 + mgh। তার মানে উচ্চতায় যখন সে স্থির আছে, সম্পূর্ণ শক্তিটাই কিন্তু তার স্থিতিশক্তি, তার মান কত দাঁড়ালো? mgh। এইবার আমরা এইটাই দেখব বিভিন্ন অবস্থানে, এইখানে একবার দেখব, এইখানে একবার দেখব, সব জায়গাতেই তার এই শক্তিটা কিন্তু mgh-ই থাকার কথা। ঠিক আছে, আমি ধরে নিলাম যে বি পজিশনটা ভূমি থেকে x উচ্চতায় আছে। এবার তোমাদের বইতে করা আছে উপর থেকে h1 দূরত্বে, ছায়ার বইতে কোনো অসুবিধা নেই, এই জন্য একটু অন্য পদ্ধতি দেখাচ্ছি, বিষয়টা কিন্তু একই আসবে। ঠিক আছে, তাহলে x উচ্চতা হচ্ছে b আর c তো গ্রাউন্ড লেভেল। আচ্ছা, এইখানে বলতে গিয়ে আমাকে বলতেই হয় পোটেনশিয়াল এনার্জি বা যেটাকে বলছি আমরা স্থিতিশক্তি, এবং সেটা যদি অভিকর্ষীয় স্থিতিশক্তি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার একটা লেভেল নিয়ে বিচার করতে হয়। আমি এই মুহূর্তে দোতলায় বসে তোমাদের পড়াচ্ছি, তার মানে আমি ভূমি থেকে, মানে মাটি থেকে অনেকটা উঁচুতে আছি।
ডিপেন্ড করছে আমার স্থিতিশক্তি যখন ক্যালকুলেট করব তখন ডিপেন্ড করছে আমি কোন লেভেল থেকে ক্যালকুলেট করবো। আমি এটা আঁকি, হ্যাঁ, এটা একটু আউট অফ ট্র্যাক গিয়ে বোঝাচ্ছি। এটা আমার দোতলা বাড়ি, এটা হচ্ছে নিচের মাটি, মানে নিচের মাটি মানে একদম পৃথিবী যেখানে রাস্তাঘাট সব আঁকা আছে, বানানো আছে। আমি এইখানে বসে তোমাদের পড়াচ্ছি। আমি যদি এই ভূমিটাকে, মানে আমার যে লেভেলটা, আমার যে বাড়ির মেঝে, সেটাকে যদি আমি আমার জিরো লেভেল ভাবি বা রেফারেন্স তল ভাবি, তাহলে আমি খাটের উপর বসে আছি, এইটুকু উচ্চতাই নির্ণয় করে দেবে আমার স্মৃতিশক্তি। সেটা না ভেবে পৃথিবীর তলকে যদি আমি ভাবি, তাহলে দেখো উচ্চতা কত বেড়ে গেল। তাহলে পৃথিবীর তুলনায় আমার কিন্তু স্মৃতিশক্তি অনেক বেশি, অথচ আমার ঘরের মেঝের থেকে আমার স্মৃতিশক্তি কিন্তু অল্পই। তার মানে স্মৃতিশক্তি যখন নির্ণয় করব আমাকে অবশ্যই জেনে নিতে হবে কোন তলটাকে আমি রেফারেন্স তল ভেবেছি, নির্দেশ তল ভেবেছি। জেনারেলি আমরা বলি পৃথিবীর পৃষ্ঠটা। ঠিক আছে, ওই জায়গাটা আমরা চলে আসি তাহলে আবার ক্যালকুলেশনের দিকে। ক্যালকুলেশন করতে গিয়ে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে, আমরা বলেছিলাম যে ভূমি থেকে তার উচ্চতা এক্স বি বিন্দুর, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব কত? এইচ মাইনাস এক্স। আমি আগেও বলেছি হয়তো যে এই যে দূরত্বটা তোমাদের উল্টো করে দেখানো আছে বইতে, উপরটাকে ওরা এই দূরত্বটাকে ধরে নিয়ে এগিয়েছে এইচ ওয়ান। তো আমি একটু অন্যভাবে করছি যাতে তোমাদের অন্য কোনো বই যদি ফলো করো সেখানে কষ্ট না হয়। বি বিন্দুতে তাহলে ভূমি থেকে উচ্চতা এক্স, তাহলে আমরা বলেছি ভূমি থেকে আমরা পোটেনশিয়াল এনার্জি বা স্মৃতিশক্তি মাপবো। এম জি এক্স হচ্ছে তার স্মৃতিশক্তি। একটা জিনিস তো স্পষ্ট, উচ্চতা কমেছে মানে স্মৃতিশক্তিও কমবে। আচ্ছা, সেখানে বলা খুব দরকার। এখানে যেমন দেখো 10 তলা থেকে যদি কেউ ঝাঁপ মারে তার ক্ষতিটা বেশি, অথচ 3 তলা থেকে যে মারবে তার ক্ষতি কম, বা কোনো পাথর পড়লেও সেই একই বিষয়ে দাঁড়াবে। কারণ যত উঁচুতে যাবে তার কার্য করার ক্ষমতা তত বাড়বে, তার যেহেতু তার স্থিতিশক্তি বাড়ছে। বি বিন্দুতে আমি যদি এবার কাইনেটিক এনার্জি বার করতে চাই, তাহলে আমাকে জানতে হবে বেগ কত। বেগ জানতে গেলে কোন ইকুয়েশনটা আমি ইউজ করব, গতির কোন সমীকরণটা আমি ব্যবহার করব সেটা দেখে নিই। আমি জানি এই বিন্দুতে বেগ হচ্ছে 0, তাহলে প্রাথমিক বেগ 0 আমি জানি। ত্বরণের মান আমার জানা আছে, অভিকর্ষজ ত্বরণ, যে দূরত্বটা অতিক্রম করেছে বস্তু এ থেকে বিতে আসতে গিয়ে, সেটাও আমার জানা আছে, সেটা হচ্ছে এইচ মাইনাস এক্স। আমি বের করতে চাইছি কি? বি বিন্দুতে বেগ। তাহলে ইউভিএসএ, এই কটা জিনিস দিয়ে যে সমীকরণটা হয় গতির, সেটাই আমাদের ব্যবহার করতে হবে, পরিচিত সমীকরণ। বসিয়ে দিই। ভিবি কত হবে আমি জানতে চাইছি, ইউ তো 0, অভিকর্ষজ ত্বরণের মান আমি আগেই বসিয়েছি, এস এর মান হচ্ছে এইচ মাইনাস এক্স। সুতরাং ভিবি স্কোয়ার সমান 2g এইচ মাইনাস এক্স। অর্থাৎ কাইনেটিক এনার্জি বা গতিশক্তি বি বিন্দুতে কত হবে? ফর্মুলা কি? হাফ ইন্টু ভর ইন্টু বেগের স্কোয়ার। দেখো কাটাকুটি হয়ে যাবে টুটা। এম জি এইচ মাইনাস এক্স আমরা এখানটা বসিয়ে দিই। তাহলে কাইনেটিক এনার্জির ভ্যালুটা এম জি এইচ মাইনাস এক্স। এই দুটোকে যোগ করে মোট যান্ত্রিক শক্তি তুমি বের করে দেখবে, সেটা কিন্তু এম জি এইচই আসবে। সুতরাং এ বিন্দুতেও যা ছিল, বি বিন্দুতেও কিন্তু আমাদের মোট যান্ত্রিক শক্তি তাই হলো। এবার সি বিন্দুতে যখন নির্ণয় করব বিষয়টা আবার একরকম। সি বিন্দু কিন্তু একদম ভূমির সঙ্গে লেগে, অর্থাৎ উচ্চতা 0। উচ্চতা 0 হওয়া মানে স্থিতিশক্তিও কিন্তু 0। আচ্ছা, এইখানে যে আমরা দেখলাম যে পোটেনশিয়াল এনার্জি কমে যাচ্ছে, হাওয়ায় তো আর মিলিয়ে যাবে না। আমরা কি বলেছি? শক্তি ধ্বংস হয় না। তাহলে পোটেনশিয়াল এনার্জি ধ্বংস হয়নি, সে শুধু কাইনেটিক এনার্জিতে চেঞ্জ হয়েছে। আগে দেখো কাইনেটিক এনার্জি ছিলই না, ক্রমশ পোটেনশিয়াল এনার্জি কমেছে, এমজিএস থেকে এমজিএক্স হয়েছে। আর বাকিটুকু যেটুকু শক্তি কমে গেছে পোটেনশিয়াল এনার্জি, সেটা কিসে চেঞ্জ হয়েছে? কাইনেটিক এনার্জিতে। যদি না কোনো শক্তি ক্ষয়কারী বল থাকে, যেমন ফ্রিকশনাল ফোর্স, বারে বারে বলছি যেন না থাকে। কারণ কি করবে? ফ্রিকশনাল ফোর্স থাকলে, ফ্রিকশনাল ফোর্স যদি থাকে, ঘর্ষণজনিত বল যদি থাকে, সে কিন্তু বস্তুর সঙ্গে ঘষা লেগে, হ্যাঁ, বায়ুর সঙ্গে বস্তু ঘষা লেগে সেই ক্ষেত্রে কিছুটা তাপ উৎপন্ন হবে। তার মানে বস্তুটার শক্তি কিন্তু কমে যাবে। মোট শক্তি তখন তুমি যখন নির্ণয় করবে বিভিন্ন লেভেলে, সেগুলো কিন্তু সমান বেরোবে না। ঠিক আছে, এবার আমি কাইনেটিক এনার্জি বার করতে চাইছি সি বিন্দুতে। তাহলে সেখানে বেগ জানতে হয় আমাকে। আবার ওই একই জায়গায় ইউ 0, এ জি, এস কত?
এ থেকে সি অবধি এসছি, মানে গোটা দূরত্বটা অতিক্রম করেছি। তার মানে এখন কিন্তু দূরত্ব অতিক্রমটা এইচ মাইনাস এক্স হবে না, শুধু এইচ হবে, আর এটা করে দেবো ভি সি। সেটা নির্ণয় করতে চাইছি। চলো একই ফর্মুলা, লেটস সি। ভি সি স্কোয়ার তাহলে কত বেরোবে? 0 2gh, এটা আরও ইজি। তাহলে ভি সি স্কোয়ার ইকুয়াল টু 2gh। তার মানে বলতে পারি সি বিন্দুতে কাইনেটিক এনার্জি কত? 1/2 ইন্টু এম ইন্টু 2gh, অর্থাৎ শুধুমাত্র mgh বসিয়ে দিই এখানে। তাহলে মোট যান্ত্রিক শক্তি কত হলো সি বিন্দুতে? mgh। মজার ব্যাপার দেখো, এ থেকে সি বিন্দুতে আসতে গিয়ে সম্পূর্ণ পোটেনশিয়াল এনার্জি কিন্তু কাইনেটিক এনার্জিতে চেঞ্জ হচ্ছে। এখানে কাইনেটিক এনার্জি 0 ছিল, বাড়তে 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 একটা সময়ে যা পোটেনশিয়াল এনার্জি ওই উচ্চতায় ছিল সম্পূর্ণটাই কাইনেটিক এনার্জিতে চেঞ্জ হয়েছে। তার মানে কাইনেটিক এনার্জি মানে তো বেগের সঙ্গে যুক্ত। একটা জিনিস খুব স্পষ্ট হয়ে গেল এখান থেকে, এ থেকে সি বিন্দুতে আসতে গিয়ে ক্রমশ বস্তুর বেগ কিন্তু বাড়বে। এটা খুব ভালো একটা শর্ট কোশ্চেন হতে পারে যে যে কোনো বস্তু যে অবাধে পতনশীল, সেই ক্ষেত্রে প্রথম তো এটা প্রমাণ আসতেই পারে, গোটাটা প্রমাণ করো যে যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকছে বা সংরক্ষিত থাকছে। আর দ্বিতীয় একটা প্রশ্ন আসতে পারে যে যে কোনো অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে বস্তুটি সর্বোচ্চ বেগ কোন সময় থাকে? কখন বলবে তুমি? ঠিক ভূমিকে স্পর্শ করার আগের মুহূর্তে। ঠিক আছে, এইবার তাহলে আমাদের এই ডেরিভেশন শেষ, এবং তার সঙ্গে লাকিলি আমাদের চ্যাপ্টারটাও কিন্তু খুব ছোট্ট ছিল, শেষ হয়ে গেল। দেখো আমাদের এটা সেকেন্ড সামেটিভেরই চ্যাপ্টার চলছিল, যদি সব নর্মাল থাকতো তাহলে সেকেন্ড সামেটিভের এই চ্যাপ্টারটা ছিল। এরপরে যে পোর্শনগুলো থেকে গেল সেটা হচ্ছে তাপ আর সাউন্ড। তো আমি কয়েকদিন কাশেশ্বরীর মেয়েদেরকে বলছি, তাদের আমি কিন্তু কয়েকদিন প্রশ্ন উত্তর যেমন পাঠাই প্রত্যেকবার, তেমনই কয়েকটা অঙ্ক যেগুলো আমার মনে হয় তোমাদের প্র্যাকটিস করলে সুবিধা হবে সেরকম পাঠাবো। প্র্যাকটিস করবে, বই রিডিং পড়বে, তারপর আমরা নেক্সট চ্যাপ্টারের দিকে এগিয়ে যাব। খুব ভালোভাবে থাকবে, বাড়িতে পড়াশোনা করবে, আনন্দ করবে, একটু টেনশন করবে না কোনো বিষয় নিয়ে, এবং সুস্থ থাকার চেষ্টা করবে। ঠিক আছে, ভালো থেকো সবাই।